বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতন করছে, তারা যারা হাতে মারছে সংখ্যালঘুকে, তাদের হাতে মারার ব্যবস্থা করবে বাংলা। একেবারে তোমায় জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উপস্থিত রয়েছে একেবারে বেগবাগান মোড়ে। সেখানে দেখা যাচ্ছে বাংলা পক্ষের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু আজকে ডেপুটেশন প্রদান করতে এসেছেন মূলত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে গত দুদিন যাবৎ যে অশান্তময় পরিস্থিতির চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, শাহবাগ মোড় থেকে শুরু করে তার পাশাপাশি রাজধানীর ঢাকার একাধিক জায়গা জুড়ে সেই ঘটনার প্রতিবাদের জেরে কিন্তু মূলত তারা দাবি রাখছেন যে সংখ্যালঘু যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন তাদের রক্ষার্থের স্বার্থেই কিন্তু আজকে নেমেছেন বাংলা পক্ষ। অন্যদিকে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রক কি ভূমিকা পালন করছেন 1971-এর মুক্তিযুদ্ধের সময় আমরা মূলত দেখেছিলাম, সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর তরফ থেকে যেভাবে ভারত থেকে সরাসরি একেবারে ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশের যে অশান্তময় পরিস্থিতিকে ঠান্ডা করা হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি কেন পাল্টা দেখাচ্ছেন না এই দেশে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার। আমরা দেখেছিলাম পেহেলগামে হামলার পরে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই ঘটনার পুনরাবৃত্তি কেন বাংলাদেশের ক্ষেত্রে দেখাচ্ছে না? কি কারণে এখনো পর্যন্ত ভারতীয় সরকারের তরফ থেকে ব্যবসা বাণিজ্যিকের স্বার্থে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, এই জবাবটাই চাইছেন কিন্তু বাংলা পক্ষ। ক্যামেরার সহকর্মী অভিষেক দেখাচ্ছে এই মুহূর্তে সেই চিত্র। এখনো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে তাদের যে নিজেদের যে পতাকা, সেই পতাকা নিয়ে তারা উপস্থিত রয়েছেন এবং ঠিক কিছুক্ষণ আগে এই জায়গাটাতে বাংলা পক্ষের প্রতিনিধি দলকে আটকানোর জন্য ব্যারিকেড করে দেওয়া হয়। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে পুলিশ উচ্চপদস্থ আধিকারিক এবং সেই সঙ্গে সঙ্গে ব্যারিকেডের চিত্র কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। আজকে যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দিকে বাংলা পক্ষের প্রতিনিধি দল এগিয়ে যান, তখন কিন্তু মূলত তাদেরকে আটকে দেওয়া হয় দফায় দফায়। তবে এখানেই গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা মূলত একান্ত সাক্ষাৎকারে যখন কথা বলি, তিনি জানান যে এখানেই তাদের প্রতিবাদ থেমে থাকবেন না, আগামী দিনে কিন্তু প্রতিবাদের যে পরিভাষা বৈশিপ্রণোদিত ভাবে কিন্তু ত্বরান্বিত হবে, এই হুঁশিয়ারিপূর্বক বার্তায় দিলেন আজকে বেগবাগান মোড়। কিন্তু বাংলাদেশে ভেঙে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এটাই বাংলাদেশের ছবি হবে। এটাই তো বাংলাদেশের ছবি, এইটাই তো বাংলা পক্ষ বারবার বলে এসেছে, এটা সভ্য বাংলা, এটা অসভ্য বাংলা। যে বাংলায় রাষ্ট্র ধর্ম নামক একখানা অসভ্য কনসেপ্ট থাকতে পারে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে একটা মানুষ উঁচু একটা মানুষ নিচু, যে রাষ্ট্রের একটা ধর্ম আছে, একটা মানুষের সেটা ধর্ম আর একটা মানুষের সেটা ধর্ম নয়, এটাতেই প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশ একটি অসভ্য রাষ্ট্র, অসভ্য বাংলা। আমরা ভারতের নাগরিক। ভারত হচ্ছে সেই রাষ্ট্র যেখানে রাষ্ট্র ধর্ম নেই, এখানে ধর্মের ভিত্তিতে ভিন্নতা করা হয় না। এইটা আমাদের সভ্যতা, এইটাই নবজাগরণের সভ্যতা। নবজাগরণের এই সভ্যতার উত্তরাধিকার বাংলা পক্ষ তাদের কাঁধে তুলে পাই দিয়েছে। আমরা স্পষ্টত দাবি করেছি, ভারতের থেকে বাংলাদেশের কোনো ট্রেড চলবে না। এই মুহূর্তে ওই যে দেখলে না আমাদের দীপ দাসকে ওখানে যখন পড়াচ্ছে, তখন কি করছিল? ক্যামেরা করছিল। ওই ক্যামেরা চলতে কি লাগে? ইলেকট্রিসিটি লাগে, চার্জ দিতে লাগে, ওইটা দিচ্ছে আদানি। গোড্ডাতে ঝাড়খণ্ডে পাওয়ার প্ল্যান্ট আছে, শুধু বাংলাদেশকে পাঠাচ্ছে, আজকে পাঠাচ্ছে, এই মুহূর্তে পাঠাচ্ছে। আজকে আমাদের চিহ্নিত করতে হবে যে ভারতের কোন কোন কোম্পানি এখন ওই বাংলাদেশের সঙ্গে ব্যবসা ইধার কামাল উধার, উধার কামাল ইধার করে যাচ্ছে। এদেরকে ভারতের মাটিতে বুঝে নিতে হবে। বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতন করছে, তারা যারা হাতে মারছে সংখ্যালঘুকে, তাদের হাতে মারার ব্যবস্থা করবে বাংলা। বারে আসবো, যতদিন না তারা শিক্ষা পায় ততদিন আসবো। কর্মসূচি আমরা দেখেছি যে কি নৃশংস ভাবে, কি অমানবিকতার সাথে একজন বাঙালি, একজন হিন্দু বাঙালি, একজন সংখ্যালঘু বাঙালি, তাকে বাংলাদেশে পিটিয়ে পিটিয়ে মারার পর পুড়িয়ে আর কি করা হলো আমি জানি না। এবং আমরা দেখেছি যে এই বিষয়ে বাংলাদেশে যখন এইসব খবরগুলো আসছে, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকলেও একটা বিরাট সংখ্যক সেখানে মানুষ, তাদেরকে তাদের মানুষ বলবো কিনা আমি জানি না, তারা আনন্দে লাফাচ্ছে।
আপনারা যেরকম এখানে ক্যামেরা করে আছেন, আপনারা দেখবেন যখন দীপ দাসকে পোড়ানো হচ্ছিল, এমনি এরকম অজস্র ক্যামেরা, অনেক অজস্র ক্যামেরা। এবং আমরা এই পশ্চিমবঙ্গে যারা বাঙালি জাতীয়তাবাদী, যারা ধর্মের ওপর জাতি, এই স্পষ্ট আদর্শে অবিচল, আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশে উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা উদ্বাস্তু এখনো হয়নি, তাদের ওপর এই অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, এই অমানবিক আচরণের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা পক্ষ কিন্তু চুপ বসে থাকবে না। প্রথম কথা বলতে চাই, আজকে পুলিশ আটকে দিল, ঠিক আছে, ভারতীয় দূতাবাসের ওপর তারা যা যা করছে, আর একটা যদি কিছু হয় কেউ আটকাতে পারবে না, বাংলা পক্ষ সেই একই জিনিস করবে। বাংলা পক্ষ বাংলাদেশের দূতাবাসের ঠিক সেই হাল করবে যদি বাংলাদেশে ভারতের দূতাবাসের কোনো কিছু হয়। স্পষ্টত এক। দ্বিতীয়ত, আমি পশ্চিমবঙ্গের বাঙালিকে বলতে চাই, আপনারা জোট বাঁধুন, বাংলা পক্ষের নেতৃত্বে জোট বাঁধুন। মাথায় রাখবেন, আপনাদের কেউ নেই, আপনাদের কেউ নেই। 18 তারিখের ঘটনা, আজ 19 তারিখ, তারপরে গেল, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, মনে ক্রোধ। 20 তারিখে আজকে আমরা জমায়েত করছি। আমি এই আসার আগে ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটটা এখনো দেখে এলাম। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ বাংলাদেশে যা ঘটেছে হিন্দু বাঙালির সাথে, সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পররাষ্ট্র দপ্তরের একটা বিবৃতি পর্যন্ত নেই, একটা বিবৃতি পর্যন্ত নেই। প্রশ্ন জাগে, 1947 সালে অন্য রাষ্ট্রে যদি বাঙালির কিছু হয়, সেটার সঙ্গে ডিল করার জন্য আমরা এই অধিকার, এই দায়িত্ব আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করেছিলাম। আমরা কি ভুল করেছিলাম? আমরা কি এই দিনটা দেখার জন্য এটা করেছিলাম? আজকে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিমুখে প্রতিবাদ করছি। প্রথমবার। অনেকে প্রশ্ন করবেন, এর আগেও তো পূর্ববঙ্গে হিন্দু বাঙালির ওপর নির্যাতন হয়েছে, তাহলে তখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আসেননি কেন? সেও এক কষ্টের কাহিনী, একজন ভারতের বাঙালি হিসেবে সেও এক কষ্টের কাহিনী। ভারতের সঙ্গে বাংলাদেশের, ভারতের নাগরিকের সঙ্গে বাংলাদেশের যে কোনো সম্পর্কের সাংবিধানিক পন্থা হলো পররাষ্ট্র দপ্তর। তাই আমরা আগে যতবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ধরনের, এটা একটা লম্বা পরস্পরা, আমরা ততবার ভারতের পররাষ্ট্র দপ্তরকে ডেপুটেশন দিয়েছি, চিঠি লিখেছি। যখন এই জামাতে ইসলামী সমর্থিত, ইসলামী মৌলবাদীদের সমর্থিত ইউনূস সরকার যখন ক্ষমতায় এলো, তখন সংখ্যালঘু হিন্দু বাঙালি নির্যাতন শুরু হলো, তখন আমরা পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম, এক, বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে। ভারত সরকার সেটা মানেনি। দুই, আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের হয় উত্তরবঙ্গ যে এলাকা, বাংলাদেশের উত্তরবঙ্গ ঠাকুরগাঁর কাছে অথবা খুলনার কাছে অথবা চট্টগ্রামের কাছে একটি সংখ্যালঘুদের জন্য এবং সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছেন বাংলাদেশের, তাদের জন্য একটি নিরাপত্তা বলয় এলাকা তৈরি করতে হবে, দরকার পড়লে ভারতের মিলিটারির সাহায্যে।
আমরা সেরকম কোনো কিচ্ছু পাইনি। তৃতীয়, আমরা দাবি করেছিলাম যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না এই ভারতের কোন বন্দর থেকে। আমরা দেখলাম সেটাও মানা হয়নি। আমরা দাবি করেছিলাম ভারত সরকার যেন ঘোষণা করে তিস্তা চুক্তি হবে না, স্পষ্ট ঘোষণা করে। লজ্জার কথা, ভারত সরকার তাতেও রাজি হয়নি। আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 10,000 একর জমি এই মোদী সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল তা অবিলম্বে আবার ফেরত দিতে হবে, সেটাও ভারত সরকার ফেরত নেয়নি। আমরা দাবি করেছিলাম ইউনূস সরকারের পতনের পরে, হাসিনা সরকার পতনের পরে ইউনূস সরকারের সময় আমাদের এই নদিয়ার 160 একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে। এই সত্য সেটা অন্তত ফেরত নিক। ভারত সরকার সেটাও করেনি। আমরা আর কোথায় যাব আমরা জানি না। আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব? আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুষই মনে করে না, ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না। তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষভাবে আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষভাবে আসার মাধ্যমে আমরা সিগন্যাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার, এই দায়িত্ব রক্ষা না করেন, সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝাপড়া করে তাদের এই ভয়ঙ্কর যে হিন্দু বাঙালি বিরোধী যে এই আগ্রাসন এটা আমরাই বন্ধ করব, আপনারা যখন করবেন না। এবং একই সঙ্গে আমরা এই কথাগুলো বলার একটা নৈতিক চূড়ার উপর দাঁড়িয়ে রয়েছি। আমরা নৈতিক চূড়ার উপর দাঁড়িয়ে রয়েছি কারণ গতকাল থেকে অনেকের আফরাজুলের কথা মনে পড়ছে। অনেকের আফরাজুল খান, মালদার আফরাজুল খানের কথা অনেকের মনে পড়ছে। দেখলাম ছবি দিচ্ছে। কি ছবি দিচ্ছে? যে আফরাজুল খানকে রাজস্থানে এরকম ভাবেই অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল আমাদের একজন বাঙালি ভাইকে, ওই পশ্চিমবঙ্গের বাঙালি ভাইকে। আমি তাদের প্রশ্ন করতে চাই, যখন আফরাজুল খানকে পুড়িয়ে মারা হলো, আজকে ছবি দিচ্ছ, সেদিন তুমি পথে ছিলে না, আজকে তার ছবি ব্যবহার করছো। সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, সেদিনও পথে একমাত্র প্রতিবাদ করেছিল বাংলা পক্ষ, আজকেও একমাত্র প্রতিবাদ করছে বাংলা পক্ষ। আমরা ভারতের আইন সংবিধান মেনে চলি, আমরা কালো পতাকা নিয়ে এসেছি এবং মাথায় রাখবেন এই যে বার্তাটি দেওয়া হচ্ছে, আমি শিওর বাংলাদেশে যে ধর্মান্ধ মৌলবাদীরা তারা ভারতে তারা জানে, তাদের টিভিতেও দেখানো হয় যে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদীদের কোন যদি আসল শত্রু পশ্চিমবঙ্গে ভারতের মাটিতে থেকে থাকে সেই সংগঠনের নাম বাংলা পক্ষ। এই সিগন্যাল আমি শিওর ডেপুটি হাই কমিশনের ভেতরে বাংলাদেশে কাপুরুষগুলো এই লাইভ ডাইরেক্ট দেখছে, এই মুহূর্তে ডাইরেক্ট দেখছে। এবং একটা কথা সকলে মাথায় রাখবেন, আজকে সেখানে ছায়ানট পোড়ানো হয়েছে, রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, লালনের ছবি পোড়ানো হয়েছে। এর বদলা হবে, এর বদলা হবে। এবং আর একটা হুঁশিয়ারি দিতে চাই, এই যখন বাংলাদেশে এই মৌলবাদীগুলো যখন সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, প্রগতিশীল চিন্তার বিরুদ্ধে একখানা জঙ্গিবাদী আন্দোলন করে সরকার উৎখাত করছিল, আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজাকারের সমর্থক নানা পতাকা নিয়ে তারা এখানে বিপ্লবী সাজছিল। সেই বিপ্লবীগুলোকে, সেই বদমাইশগুলোকে, সেই বাংলা ও বাঙালির শত্রুগুলোকে এই বাংলার মাটিতে চিহ্নিত করা দরকার।